এখানে জ্যামিতি শব্দ লেখা আছে। তো জ্যামিতি যদি এটাকে ভাঙি দুটো অংশ পাবো, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। তো জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি বা পৃথিবী, পৃথিবীর উপরিতল ভূমি। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতির কথাটির অর্থ হচ্ছে ভূমির পরিমাপ, ঠিক আছে? তাহলে জ্যামিতি কথাটির অর্থ হবে ভূমির পরিমাপ। তো আমরা জ্যামিতি সম্পর্কে আগে কিছু ছোট ছোট ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওগুলো এতটাই ছোট ছিল যে সেখানে সম্পূর্ণ কিছু আমি বলতে পারিনি, তখন মোবাইলে জায়গা ছিল না। তো এখন মোটামুটি একটু তোমাদের আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। একটু দেখবে সকলে মন দিয়ে, খাতা বের করবে, পেন বের করবে এবং করতে থাকবে, ঠিক আছে? আর যেখানে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর বুঝতে পারলেও জানিও যে হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো লাগবে। আচ্ছা, তাহলে জ্যামিতি শব্দটির অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। তো এই ভূমির পরিমাপের দরকার কেন হলো? দেখো, মানুষ প্রথমে তো জানতাম নয়, এখনও জানি, আমরা এসেছি জঙ্গল থেকে, বন জঙ্গলে। তো আগে বন জঙ্গলে যখন বাস করতাম তখন আমাদের কোনো ঘরবাড়ির, আজ যেমন বাস করছি সেরকম ঘরবাড়ির কোনো দরকার ছিল না, না রাস্তাঘাটের দরকার ছিল, না কোনো নিজেদের বানানো কোনো কিছুর দরকার ছিল। তো তখন এইরকম জ্যামিতির সেরকম দরকার পড়েনি। কিন্তু যখন ধীরে ধীরে মানুষ সভ্যতার অগ্রগতিতে আরও উন্নত হতে থাকলো, সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে থাকলো, তখনই মানুষ আস্তে আস্তে একটু ছাউনি দিয়ে তৈরি, সামান্য ডালপালা দিয়ে ছাউনি করতে শুরু করলো। একটু গোল মতো জিনিস যেটাকে গড়িয়ে দিলেই অনেক দূর যাওয়া যায়, চাকা। তারপর নদীতে ভাসানোর জন্য জলের ওপর যাতে ভেসে থাকে সেই রকম কিছু জিনিসের আবিষ্কার করতে থাকলো। তারপর আরও নানান প্রক্রিয়া, যেমন কৃষিকাজ করতে শুরু করলো, ঘরবাড়ির উন্নতি আরও হতে শুরু করলো, বিভিন্ন পাত্র তৈরি হতে থাকলো। তো তখন বিভিন্ন ধরনের পরিমাপের প্রয়োজন হলো। তো পরিমাপ, দেখো এখানে পরিমাপ কথাটা আছে, ভূমির পরিমাপ। তুমি এখন দেখো যে কোনো জিনিস তুমি মাপতে যাও, তুমি একটা যদি জামা কাপড় তৈরি করতে যাও, বা আমরা যদি কোনো একটা বাড়ি তৈরি করতে যাই, বা কোনো কিছু, যে কোনো কিছু যদি মাপতে যাই, তাহলে আমার পরিমাপের একটা দরকার, তাই না? তো এখানে ভূমির পরিমাপ মানে কি, আমি রাস্তাঘাট তৈরি করব, একটা স্নান ঘর তৈরি করব, একটা ঘর বানাবো, তো যে কোনো কিছু বানাতে গেলে, যে কোনো একটা জামা কাপড় যাই বানাতে যাই না কেন, আমাকে একটা পরিমাপের দরকার। তো জ্যামিতি, তো কথাটা, এই জ্যামিতি শব্দের উৎপত্তি বহু আগে। আর আমাদের ভারতে মহান মুনি ঋষিগণ বহু আগে থেকেই নানান জ্যোতিষশাস্ত্র বলো, গণিত চর্চা বলো, বিজ্ঞান চর্চা, সমস্ত চর্চাতেই উন্নত ছিল। নালন্দা তক্ষশিলা এর নাম তো শুনেছ সবাই। তো এখানে কি হতো, সারা বিশ্ব থেকে মানুষজন আসতো এখানে শিক্ষা লাভের জন্য। এখানে এসে কেউ কেউ থেকেও গিয়েছে, কেউ কেউ আবার 10 বছর, 15 বছর, 5 বছর, 4 বছর শিক্ষা লাভের পর আবার দেশে ফিরে গিয়েছে, আবার কেউ কেউ এখানেই পুরো জীবন কাটিয়ে দিয়েছে। তার মানে আমাদের দেশের শিক্ষা অগ্রগতি অতীতে চরম উন্নতির শিখরে ছিল, ঠিক আছে? তারপর আর্যভট্টের নাম তো সবাই শুনেছ, বরাহমিহির, আর্যভট্টের লেখা বিভিন্ন বই, সূর্য সিদ্ধান্ত, বরাহমিহিরের লেখা বিভিন্ন বই, বৃহৎ সংহিতা, আরও বিভিন্ন গণিত শাস্ত্র প্রচুর উন্নত ছিল। শুধুমাত্র যে বিদেশি যে নাম রয়েছে যেগুলো আমরা পড়ি, সাধারণত ইউক্লিড, প্লেটো, আরও বিভিন্ন দার্শনিক রয়েছেন, আরবীয় দার্শনিক, গ্রিক, মিশরীয়, ওনারাই যে শুধুমাত্র জ্যামিতির উন্নতি ঘটিয়েছেন তা নয়। আমাদের দেশের যে ঋষিগণ, মুনি ঋষিগণ ছিলেন, তাদের অবদান চরম। আচ্ছা, তো আমরা এবার জ্যামিতিটাকে একটু ভালো করে জানি। হ্যাঁ, তো দেখো এখানে কি বলেছে। সবার প্রথমে আমরা জানি একটা বস্তু যদি একটা ফোঁটা দিয়ে দিই, ঠিক আছে, যেমন ধুলোকণা একটাই কণা, তাই না? তো ধুলোকণার মধ্যে তো
আরও অনেক ছোটো ছোটো ধুলোকণা মিশে থাকে। তো আমরা ধরলাম এটা একটা ছোট্ট কণা, একটা বিন্দু। তো বিন্দু তো আগে বলে দিতে পারি না, তো আমরা যেহেতু জানি এটাকে বিন্দু বলে, তাহলে বিন্দু যদি বলেই দিই, বিন্দুর চেহারা কেমন হবে, এইরকম একটা ছোট্ট একটা ডট হবে, এবং তার নাম যদি এ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে বিন্দুর সংজ্ঞা হিসেবে কি বলবো, যে যার, দেখো বিন্দুকে কি মাপা যাবে? মাপা যাবে না। স্কেল দিয়ে মাপা যাবে এর দৈর্ঘ্য কত? তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থও মাপা যাবে না, কতটা মোটা বা চওড়া সেটাও মাপা যাবে না, কতটা উঁচু সেটাও মাপা যাবে না। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। ঠিক আছে? আচ্ছা, তো এই বিন্দু যেমন এখানে, যেমন আমি যদি একটা এরকম দিয়ে দিই, তাহলে কি বলতে পারি, যেমন পি একটি বিন্দু। তাহলে বিন্দুর নাম দিতে গেলে একটা অক্ষর লাগে। ঠিক আছে, হয়ে গেল বিন্দু। এবারে আমরা যদি, এবারে যে বিন্দুটা আছে, এই যে একটা বিন্দু, এই বিন্দুটা তো গতিশীল না স্থির এরকম তো বলিনি। যখন বিন্দুটা স্থির অবস্থায় থাকবে তখন সে বিন্দু। এ হয়তো একবার এখানে আছে, এবারে হয়তো এখানে চলে গেল। তো বিন্দু এবারে যে পথে চলাচল করবে সেই পথটাকেই বলবো রেখা। ঠিক আছে, কি বলবো, বিন্দু যে এবারে বের করতে চাইছি আমি রেখা। তো কি সেটা, বিন্দু যে পথ বরাবর চলাচল করবে। তাহলে এই বিন্দুটা কীরকম পথ বরাবর চলাচল করতে পারে? এইভাবে যাওয়া আসা করতে পারে, তাই তো? এইভাবে যেতে পারে, এইভাবে এদিকে অসংখ্য অসংখ্য দূরত্ব পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত যেতে পারে, তো অসীম দূরত্ব পর্যন্ত। আবার এই দিকে যেমন যেতে পারে, ওর ইচ্ছা হলো এবারে এই দিকেও তো যেতে পারে ও, তাই না? এই দিকেও যেতে পারে, অসীম দূরত্ব পর্যন্ত চলে গেল হয়তো। তো অসীম তো আঁকতে পারবো না, আঁকলাম না, আঁকতে পারবো কী করে? এদিকে তো যত খুশি বেড়েই যাবে, বেড়েই যাবে। তো আমরা সেজন্য একটা তীর চিহ্ন দ্বারা বলে দিলাম যে এদিকে যত খুশি বাড়তে পারে। অসীম মানেই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তীর চিহ্ন। তাহলে বিন্দুটা হয় এভাবে যেতে পারে, আবার বিন্দুটা কিভাবে যেতে পারে, ধরলাম বিন্দুটা শুধুমাত্র বলা হলো যে ও এভাবেই যাবে। এভাবে মানে একদম সোজা সোজা যাবে, হ্যাঁ, কোনো দিক বেঁকবে না, সোজা চলে যাবে। এদিকেও যেতে পারে, আবার এদিকেও যেতে পারে। তাহলে হয় সে সোজা যেতে পারে, না হলে টেরা বেঁকা করে, মানে আঁকা বাঁকা পথে। আবার সে এরকম করে গোল করেও ঘুরতে পারে। তাহলে এটাও তো একটা আঁকা বাঁকা পথ, তাই না? তো তাহলে রেখা কি? রেখা বলা হয়, রেখা কাকে বলে? বিন্দুর সঞ্চার পথ। বিন্দুর সঞ্চার পথকেই রেখা বলে। সঞ্চার পথ মানে কি? সঞ্চার পথ মানে হচ্ছে, আচ্ছা, অর্থাৎ বিন্দু যে পথে চলাচল করে, তাকেই, সেই পথটাকে, হ্যাঁ, সেই পথের আকৃতিটাকে, যেমন এই যে এই আকৃতিটাকে রেখা বলবো, আবার এই আকৃতিটাকেও রেখা বলবো, তাকে রেখা বলে। তো এখানে যে রেখাগুলো এঁকেছি দেখো, একটা সোজা আর একটা আঁকা বাঁকা, এটাও আঁকা বাঁকা, তাই না? এবারে কোনোটা যদি চায়, এবারে কোনো বিন্দু যদি চায় প্রথমে আঁকা বাঁকা পথে গেল, তারপরে সোজা পথে গেল, এরকমও তো হতে পারে বিন্দুটা, তাই না? তো দেখো বিন্দু যখন, তাহলে এখানে এইবারেই আমরা বলবো যে রেখার প্রকারভেদ। তাহলে রেখা কয় রকম হতে পারে? রেখা দুই ধরনের হতে পারে। কি কি সেটা? যথা, একটা বলতে পারি সরল রেখা, এবং দ্বিতীয়টা কোনটা? বক্ররেখা। এটা তো সবাই জানো। বেশ, তো সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা জিনিসটা কি? সরল রেখা মানে হচ্ছে যখন বিন্দু তার চলার পথের কোনো দিক পরিবর্তন করে না, ঠিক আছে, যেদিকে যাচ্ছে শুধু সেই দিকেই চলতে থাকবে,
অনন্তকাল পর্যন্ত, সেটাকে বলা হয় সরল রেখা। আর বক্ররেখা মানে কি, দিক পরিবর্তন করছে, একবার এদিকে গেল দিয়ে ভাবছে যে না এবারে যাবো না, এবারে একটু ঘুরে যাই, দিয়ে আবার নিচের দিকে এলো, দিয়ে আবার ভাবছে যে আর না আর নিচের দিকে যাবো না, আবার উপরের দিকে গেল বিন্দুটা, আবার ভাবছে না এবারে এই দিকে যাই, দিয়ে আবার ভাবছে না এবারে আবার নিচের দিকে যাই, আবার ভাবছে এদিকে যাই, দিয়ে আবার ভাবছে এদিকে যাই। ঠিক আছে, এদিকে যেমন এসে বিন্দুটা নিচে আসছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে না কিন্তু, আবার ভাবছে না এবারে উপরের দিকে যাই, এভাবে ঢেউ খেলানো পথে যাচ্ছে। তো এই রেখাগুলোকে বলা হয় বক্ররেখা। তাহলে এটাও বক্ররেখা, দেখো দিক পরিবর্তন হচ্ছে, এটাও দেখো বিন্দুটা সবসময় দিক পরিবর্তন করতে করতে যাচ্ছে, তাই না, তারপরে এখানে সোজা বরাবর যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু দিক পরিবর্তন করেছে তারপর সোজা গেছে, তাই এটাকেও বক্ররেখাই বলবো। তাহলে সরল রেখা কাকে বলে? সরল রেখা বলা হবে যখন বিন্দুর সঞ্চার পথ কোনো দিক পরিবর্তন করে না। ঠিক আছে, বিন্দু যখন সোজা পথে গতিশীল হয়, সোজা পথে বিন্দুর চলার পথ যখন সোজা হয় বা বিন্দুর সঞ্চার পথ, তোমাদের কাছে যার যে বইটা আছে সেই বইয়ের সংজ্ঞাগুলো সুন্দরভাবে লেখা থাকবে, সেইগুলো মুখস্থ করতে পারো। আমি এমনি তোমাদের বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, বোঝানোর জন্য আমি এইভাবে বলছি, এইগুলোর নাও মিলতে পারে। হ্যাঁ, বিন্দুর সঞ্চার, তাহলে বিন্দুর সঞ্চার পথের কোনো দিক পরিবর্তন, মানে সঞ্চার পথের কোনো দিক পরিবর্তন মানে নির্দিষ্ট দিক, ঠিক আছে, সঞ্চার পথের কোনো দিক পরিবর্তন না হয় বা নির্দিষ্ট দিকে চললে তবেই সেটাকে সরল রেখা বলবো। দিক পরিবর্তন না হলে, অর্থাৎ সর্বদা নির্দিষ্ট দিকে চলাচল, নির্দিষ্ট দিকে থাকলে তাকে সরল রেখা বলে। আরও বলা যায়, নামগুলো আরও দেওয়া যায়, হ্যাঁ আমি বলছি কিভাবে দেওয়া যায়, আরও কীভাবে সংজ্ঞা দেওয়া যায়। দেখো এবারে, আচ্ছা এটা একটু বেঁকে গেছে কিন্তু ভাবো এটা তোমরা সোজা এঁকেছি, হ্যাঁ তোমরা একটু সুন্দর করে আঁকবে। তো কি বললাম, একটা বিন্দু যে এদিকেও যত খুশি যেতে পারে আবার এদিকেও যত খুশি যেতে পারে, তাহলে এদিকে যত খুশি যেতে পারে এদের কোনো মানে শেষ বিন্দু পাবো না, এই দিকেও কোনো শেষ বিন্দু পাবো না, তো শেষ বিন্দুটাকে প্রান্ত বিন্দু বলে। তো এখানে যেহেতু প্রান্ত বিন্দু পাবো না, আমরা নাম দিই কোথা থেকে, পাঁচিল দিতে পারবো না, তো মানে পাঁচিল মানে কি একটা বর্ডার তো দিতে পারবো না, কিন্তু নাম তো দিতে হবে, নাহলে কি করে বলবো। তো তার জন্য তার আগে দুটো বিন্দুর অবস্থান, দেখো এখানেও তো বিন্দু থাকতে পারে, একটা বিন্দু মানে কি, বিন্দু সবসময় হয় এখানে আছে এখানে আছে এখানে আছে, পর 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 একদম বিন্দু থেকে 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 এরকম একটা রেখা তৈরি করছে, তাই না, অনেকগুলো বিন্দু পাশাপাশি বসে, মানে ওই বিন্দুটা একবার এখানে আছে একবার এখানে আছে, এরকম তো অসংখ্য বিন্দু পাশাপাশি বসে একদম সোজাসুজি একদম পাশাপাশি বসেই তো একটা সরল রেখা তৈরি করতে পারবে, তাই না, রেখা তৈরি করতে পারবে, তাই না, একদম বিন্দুগুলো পাশাপাশি বসে। এবারে যদি বিন্দুগুলো ভাবে যে একটু আমরা আঁকা বাঁকা পথে বসবো, একদম সোজাসুজি না বসে একটু আঁকা বাঁকা পথে বসবো, তখনই তাহলে কি তৈরি হয়ে যাচ্ছে, দেখো কি তৈরি হয়ে যাচ্ছে, তখনই তৈরি হয়ে যাচ্ছে বক্ররেখা। ঠিক আছে, বেশ, তাহলে নাম দেওয়ার জন্য এখানে একটা নাম বিন্দুর অবস্থান দিলাম, এখানে একটা বি দিলাম। তো যেমন এখানে এবির মাথায়ও ছোট্ট করে একটা দাগ দিয়ে দুদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ, তার মানে বোঝা গেল এবি একটি কি সরল রেখা। দেখো সরল রেখার কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না, যে বলবো সরলরেখার দৈর্ঘ্য 1 মিটার 2 মিটার এরকম নয়, দেখো অসীম পর্যন্ত বিস্তৃত, তীর চিহ্ন মানেই অসীম পর্যন্ত বিস্তৃত, আর অসীম মানেই তার কোনো নির্দিষ্ট মাপ পাবো না আমরা, কারণ আমরা মাপতেই তো পারবো না, অসীম পর্যন্ত তো বেড়েই যাবে, কোনো দিন মাপতে পারবো না, শেষই তো হবে না মাপা কোনো দিন। ঠিক আছে, তো তার জন্য তাহলে সরলরেখার কি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকে? দেখো সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই,
মানে কি? সরলরেখার দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে কি বলতে পারি? সরলরেখার দৈর্ঘ্য অসীম বলতে পারি না? সরলরেখার দৈর্ঘ্য অসীম, ঠিক আছে? যদি বলতেই চাই অসীম, অসীমের চিহ্ন কি বলো তো? এই চিহ্নটা, হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটি বা ইনফাইনাইট। আমি এদিকে লিখে দিচ্ছি ইনফাইনাইট, হ্যাঁ, অসীম। যেমন আমরা জানি না আমাদের মহাকাশ কতদূর পর্যন্ত বিস্তৃত, আমরা বলি অসীম পর্যন্ত বিস্তৃত। যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে আমরা পারবো না কোনো দিন মাপতে, সেটা বলা হয় অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? তাহলে সরলরেখা দৈর্ঘ্য অসীম। আর কি? সরলরেখা মানে কি? একটা সোজা দাগ না? তার মানে সরলরেখার ওপর আর কি কি বলতে পারি? সরলরেখার ওপর কতগুলি বিন্দু অবস্থিত বলো তো? কতগুলো বিন্দু অবস্থিত হতে পারবে? একটা সরলরেখার উপর কতগুলো বিন্দু থাকতে পারবে? দেখো, এখানে একটা বিন্দু, আমি এখানে না ধরে এখানে একটা বিন্দু ধরতে পারতাম না? এখানেও একটা ধরতে পারতাম, এখানেও একটা ধরতে পারতাম, এরকম করে অসংখ্য জায়গায় ধরতে পারতাম না? তাহলে উপর অসংখ্য বিন্দু অবস্থিত, বুঝে গেছে? অসংখ্য বিন্দু। এই যে এখানে অসংখ্য বিন্দু পাশাপাশি বসেই তো একটা সরলরেখা আমি আঁকতে পারি। তার মানে একটা সরলরেখার ওপর কতগুলো বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি সরলরেখা আঁকতে, মানে একটি সরলরেখা আঁকতে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন? তাহলে কি করে করব? দেখো কি করে করব। একটা বিন্দু নিলাম, আঁকতে পারবো কোনো সরলরেখা? যদি বলে এইদিকে তীরচিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে, না, এভাবে নয়। এখানে একটা বিন্দু আঁকলাম, আমি তো এটাকে এইভাবেও আঁকতে পারি, তাই না? তো এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, তাহলে দুটো বিন্দু দিয়ে কি সরলরেখা আঁকতে পারি? দেখো, হ্যাঁ, পারছি তো আঁকতে। এবারে এই বিন্দুটা এখানে না বসে যদি এখানে হতো তাহলে এই বরাবর হতো বিন্দুটা এখানে নিলাম, তাহলে কেমন হতো? এরকম হতো, তাহলে আঁকা যাচ্ছে তো। তাহলে কমপক্ষে কটা বিন্দু? আমি যদি আর একটা নিয়ে নিই তাহলে তিনটে দিয়েও তো আঁকা যাবে, তাই না? কিন্তু কমপক্ষে কটা বিন্দুর প্রয়োজন? এদিকে আরও বাড়িয়ে দাও, কমপক্ষে কটা বিন্দুর প্রয়োজন? লিখব সব থেকে কম কটা লাগবে? দুটো, কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন। হলো? বেশ। তারপর এরপরে সরলরেখাকে আমরা আরও অন্যভাবে একটু বলতে পারি। আচ্ছা, তাহলে সরলরেখা আঁকতে দুটি বিন্দুর প্রয়োজন, তাই না? তার মানে এটা বলতে পারি আরও সংজ্ঞা, মানে কাকে বলে কি বলতে পারি? দুটি বিন্দুকে সরাসরি যোগ করে আমরা যে রেখা পাই তাকে সরলরেখা বলি, ঠিক আছে? যে দুটি বিন্দুকে সরাসরি যোগ করে, দুটি বিন্দুকে সরাসরি যোগ করে যে রেখা পাই তাকে সরলরেখা বলে। এই ভাষাতেও ব্যাখ্যা করতে পারি সরলরেখাকে। কেন? এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সরাসরি যোগ করা মানে সোজা, আঁকা বাঁকা পথে যোগ করা নয়, ঠিক আছে? সোজাসুজি যোগ করে আমরা যে রেখা পাই, তাহলে এটাকে ওই দিকে বাড়িয়ে দাও, এবারে এইটাকে উভয় দিকে বাড়িয়ে দাও, দিয়ে হয়ে গেল সরলরেখা। তাহলে এইভাবেও এর সংজ্ঞাটা বলতে পারি আমরা, সরলরেখার সংজ্ঞা। এবারে সরলরেখার কি কোনো প্রান্তবিন্দু আছে? মানে সরলরেখার ড্যাশ প্রান্তবিন্দু। কটি প্রান্তবিন্দু সরলরেখার? প্রান্তবিন্দু মানে কি? এর শেষ বিন্দু, এই সরলরেখাটার শেষ বিন্দুগুলো। তো বলো, এর কি শেষ বিন্দু পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা বক্ররেখা বলি, তাহলে একটা বিন্দু কিভাবে যেতে পারে? সোজা যেতে পারে, তাই না? উভয় দিকেই সোজা যেতে পারে। তাহলে এবারে আমরা যদি বক্ররেখায় চলে আসি, বক্ররেখা কি? কোনো একটা বিন্দু যদি আঁকা বাঁকা পথে চলতে থাকে, তাহলে যে এই বিন্দুটা এখানে, আবার এই বিন্দুটা এই দিকেও তো যেতে পারে, তাই না? তাহলে কোনো বিন্দু যদি আঁকা বাঁকা পথে
চলে তবে তার গতিপথটাকেই বক্ররেখা বলবো। ঠিক আছে, কোনো বিন্দু আঁকা বাঁকা পথে চললে, আঁকা বাঁকা পথে চললে সেই পথটিকে বক্ররেখা বলে। ঠিক আছে, তাহলে এরও যদি নাম দিতে চাই কি বলে নাম দিতে পারবো? এখানে একটা বিন্দু নিতে পারি পি, এখানে একটা বিন্দু নিতে পারি কিউ, তাহলে পি কিউ। এবারে এরকম করে একটা দিয়ে দেবো, তাহলে বুঝে গেলাম যে এটা একটা বক্ররেখা। তাহলে পি কিউ একটি বক্ররেখার উদাহরণ। নামগুলো কিভাবে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখবে, সঠিকভাবে খাতায় লিখবে সবাই। একটি বক্ররেখার উদাহরণ। তাহলে বক্ররেখারও ওপর কতগুলো বিন্দু থাকবে কি মনে হচ্ছে? বক্ররেখার ওপরেও অসংখ্য বিন্দু থাকবে। বক্ররেখার কটি প্রান্তবিন্দু থাকবে? বক্ররেখার প্রান্তবিন্দু, এরও তো প্রান্তবিন্দু থাকবে না। কেন? এই যে অসীম পর্যন্ত বিস্তৃত, মানে কোনো শেষ পাবো না, তাই কোনো প্রান্তবিন্দু থাকবে না। বক্ররেখার দৈর্ঘ্য হবে অসীম, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না। এবারে একটি বক্ররেখা আঁকতে গেলে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন হবে? ওই তো একই ব্যাপার, কমপক্ষে দুটো বিন্দুর প্রয়োজন হলেই আমি বক্ররেখা এঁকে দেবো, একদম সুন্দরভাবে বক্ররেখা এঁকে দেবো। ঠিক আছে, তো তিনটে বিন্দু দিয়েও আঁকতে পারো, দুটো বিন্দু দিয়েও বক্ররেখা আঁকা যাবে। একটু ঘুরিয়ে নিলাম, আর যদি তিনটে নিই কেমন করে নেবো? এরকম করে নিলাম, তাহলেই তো হয়ে গেল বক্ররেখা আঁকা। দিয়ে এদিকে দিয়ে দাও, তাহলে হয়ে গেল। আর যদি দুটো বিন্দু বলে তাহলে দুটো বিন্দু তো আমি সোজাসুজি যোগ করতে পারবো। তাহলে কমপক্ষে যদি তিনটে বিন্দু বলি তাহলে এখানে একটা নিলাম। এটা দিয়ে তো সোজা যেতে পারবো না, এটা এরকম হলো, তাহলে এটা একটা বক্ররেখার উদাহরণ হলো। বুঝে গেলো? তাহলে কমপক্ষে তিনটে বিন্দুর প্রয়োজন আমরা বলতেই পারি। বক্ররেখা আঁকতে গেলে কমপক্ষে তিনটি বিন্দুর প্রয়োজন। দুটো দিয়ে হবে, কিন্তু দুটো দিয়ে তো সরলরেখাও হয়ে যাবে। তো তার জন্য সরলরেখা থেকে ওকে আলাদা করবার জন্যই তিনটে বিন্দু আমরা বলতেই পারি যুক্তি দিয়ে। ঠিক আছে, বেশ। তো ওগুলো তোমরা একটু লিখে নেবেন, আমি লিখেই দিই তখন আবার। আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখতে থাকো। হ্যাঁ, যে বক্ররেখার, আচ্ছা একটা আগে বক্ররেখা এঁকে নাও আবার খাতাতে সবাই। আর তোমাদের যদি থাকে আঁকা তাহলে খাতাতেই থাকুক। বক্ররেখা যদি একটা আঁকি, এটাকে দিলাম এস, এটাকে দাও টি, এস টি। তাহলে এস টি একটি বক্ররেখা, তাই তো? তাহলে বক্ররেখার বৈশিষ্ট্যগুলো কি? বক্ররেখা আঁকতে কমপক্ষে তিনটি বিন্দুর প্রয়োজন। বক্ররেখার দৈর্ঘ্য, আচ্ছা বক্ররেখার ওপর কতগুলি বিন্দু অবস্থিত? একটি, দুটি, তিনটি, অসংখ্য? কটি? অসংখ্য, তাই তো? বেশ, সবাই জানো ওপর অসংখ্য বিন্দু অবস্থিত। বক্ররেখার প্রান্তবিন্দু আছে? নেই। বক্ররেখার কোনো প্রান্তবিন্দু নেই। বক্ররেখার দৈর্ঘ্য অসীম, অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। ঠিক আছে, অসীম। আর কি বলতে পারি? আর বলা যায় বক্ররেখার সংজ্ঞা তো অনেক কিছু করেছি, তো সংজ্ঞা কি বলবো? আঁকাবাঁকা পথে যুক্ত করে, ওটা তো বলেছি। আঁকাবাঁকা পথ মানে বিন্দুর চলার পথ যদি দিক পরিবর্তন করে, সর্বদা দিক পরিবর্তন করে, তবে যে চলাচল রেখাটা পাবো সেটাকেই বলবো বক্ররেখা। এবারে কিছু আসবে রেখাংশ। তাহলে রেখা তো দুই প্রকার পেলাম, সরলরেখা, বক্ররেখা। তাদেরই যদি একটা করে অংশ কেটে নিই তাহলেই সেখানে হয়ে যাবে, যেমন এই অংশটুকু, শুধু আমি এইটুকু আর এইটুকু কেটে তুলে নিই। এটাকে যদি পি কিউ যদি নাম দিয়ে দিই, তাহলে এখানে পি কিউ এইটুকু দাগ হলো, তাই না? এইটুকু। তো এখানে না দাগ দিয়ে বলতে পারি পি কিউ হলো বক্র রেখাংশ। কেন? রেখারই একটা অংশ। বক্র রেখাংশের কিন্তু আবার একটা নির্দিষ্ট
দৈর্ঘ্য পাবো, তাই তো পাবো। এখান থেকে এটুকু তুমি মাপতে পারবে না স্কেল দিয়ে, খুব সুন্দর করে মাপতে পারবে। তাহলে এটাকে এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এর প্রান্তবিন্দু আছে, সব কিছুই আছে, এগুলো জানবো আমরা। সেইভাবে একইভাবে সরলরেখারও ওরকম আমরা অংশ করতে পারবো, তাই না? তাহলে এখানে যদি একটা অংশ কেটে নিই, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, নাম দাও এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এটি একটি কি, এক্স ওয়াই একটি সরল রেখাংশ। তাহলে রেখাংশটা কি, সরল রেখাংশও পাওয়া যাবে, বক্ররেখাংশও পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি এবারে যে রেখাংশ জিনিসটা কি। তাহলে রেখাংশ জিনিসটা কি? রেখাংশ জিনিসটা হচ্ছে রেখার অংশ, সেটাই হচ্ছে রেখাংশ। এবারে কয় প্রকার হবে? 2 প্রকার হবে। কি কি হবে? একটা হচ্ছে সরল রেখাংশ, আর একটা হবে বক্ররেখাংশ। রেখা রেখাংশ এটার মধ্যে যেন পার্থক্য মনে থাকে। রেখা রেখা যখন বলবো তখন দুদিকে তীর চিহ্ন হবে, আর যখন রেখাংশ বলবো তখন কিন্তু কোনো তীর চিহ্ন হবে না, রেখাংশ। ঠিক আছে? রেখার অংশ, রেখার অংশকেই রেখাংশ বলে। আর এই রেখাংশ হলো 2 প্রকার। ঠিক আছে? তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে রেখাংশের আমরা যদি কিছু ওরকম মানে বৈশিষ্ট্য করতে চাই, রেখাংশের বৈশিষ্ট্য যদি বার করতে চাই, তাহলে কি বলবো? নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না? থাকবে না? নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। প্রান্তবিন্দুও থাকবে, প্রান্তবিন্দুও আছে, তাই না? সেটা তুমি এরকম আঁকো, ধরো এইটুকু এইটুকু লিখে দিলাম, তাহলে এইটুকু ধরলাম এক্স ওয়াই, আর এইরকমও একটা আঁকলাম, দিলাম ইউ ভি। তাহলে প্রান্তবিন্দু মানে কি? এই যে শেষের বিন্দু দুটো। তাহলে প্রান্তবিন্দু আছে, কটা প্রান্তবিন্দু আছে? 2টি প্রান্তবিন্দু থাকবে। এদের ওপরও অসংখ্য, আর রেখাংশের ওপরও অসংখ্য বিন্দু থাকবে। বিন্দু অসংখ্যই থাকবে, ঠিক আছে? অসংখ্য বিন্দু থাকবে। আর রেখাংশ আঁকতেও সেই একই, কমপক্ষে 2টি বিন্দুর প্রয়োজন। রেখাংশ আঁকতে কমপক্ষে 2টি বিন্দুর প্রয়োজন। আরও বিভিন্ন কিছু রয়েছে, হলো ব্যাস। তাহলে এইটুকু মোটামুটি হয়েছে, তাই তো? এরপরে আমরা একটু জানবো এবারে বিন্দু। সেই বিন্দুটা আমরা তো জানলাম যখন এই দিকেও যাবে, আবার বিন্দুটা এই দিকেও যখন যাবে তখন সরলরেখা তৈরি করে দিল। এবারে বিন্দুটা যদি এই দিকেও যায়, আবার বিন্দুটা যদি এই দিকেও যায়, তখনও বক্ররেখা তৈরি করে দিল, তাই না? তো রেখা তো 2 প্রকার, সরলরেখা, বক্ররেখা। তো সরলরেখার বক্ররেখা। এবারে আমরা যদি বলি বিন্দুটা শুধুমাত্র একটা দিকেই যাবে, যেখানে আছে এই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে না, শুধুমাত্র এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা এবারে এই দিকেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট দিকেই যাচ্ছে। তাহলে দেখো এই যে চিত্রটা পাচ্ছি এটাকেই বলবো রশ্মি। তাহলে রশ্মির কি প্রান্তবিন্দু আছে? রশ্মির, হ্যাঁ, কেন? একটা দিক স্থির, মানে একটা শেষ পাচ্ছি আর একটা শেষ পাচ্ছি না, তার মানে রশ্মির কটি প্রান্তবিন্দু? রশ্মির একটি প্রান্তবিন্দু। এইগুলো আমাদের জানতে হবে, এগুলো খুবই সাধারণ জিনিস, এগুলো আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? এগুলো না জানলে পরবর্তীতে অঙ্ক কঠিন মনে হয়, তার জন্য এগুলো জানা খুবই জরুরি আমাদের। বেশ, তো এটা কোনো নির্দিষ্ট ক্লাস বলে না, যারই অসুবিধা হবে সেই দেখবে। আচ্ছা, তো রশ্মি, তাহলে রশ্মি এখানে যদি আমি একটা নাম দিই এল, আর এখানে একটা বিন্দু, এটা তো অসীম, তাহলে এখানে একটা কাছে একটা বিন্দু দিয়ে একটা এম নাম দিই, তাহলে এল এম, এইভাবে তীর চিহ্নটা দেবো, ঠিক আছে? এল এম একটি রশ্মি, একটি রশ্মির উদাহরণ হলো। তাহলে রশ্মিটা বোঝা গেছে তো, রশ্মিরও একটি প্রান্তবিন্দু থাকে। এবারে রশ্মি আঁকতে গেলেও তাই তো, কটা বিন্দু লাগবে? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দিয়ে যুক্ত করে একদিকে বাড়িয়ে দাও, হলো। এবারে বলো রশ্মির কি নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যাবে? রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য আছে না নেই?
নেই হবে, মানে এরও দৈর্ঘ্য হবে অসীম। ঠিক আছে, দৈর্ঘ্য নেই বলাটা তো ভুল, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, মানে অসীম। অসীমটা একটা দৈর্ঘ্য, কিন্তু কতটা আমরা সেটা মাপতে পারবো না যে কতটুকু। ঠিক আছে, বেশ, তাহলে এটা হলো রশ্মি, বোঝা গেছে রশ্মি। আচ্ছা, টর্চ লাইটে যখন আলো জ্বালানো হয় একটা দিক স্থির, অন্য আর আলোটা সামনের দিকে এগিয়ে যায় না, তাহলে রশ্মির উদাহরণ। এইভাবে তোমরা নিজেদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনাগুলো ভালো করে পর্যবেক্ষণ করলেই দেখবে সরলরেখা, রশ্মি, রেখাংশ, বক্ররেখাংশ, বিন্দু, এগুলোর ধারণা পেয়ে যাবে, তাদের উদাহরণ একদম সচক্ষে দেখতে পাবে। ঠিক আছে, এগুলো খুব মন দিয়ে পড়াশোনা করবে। আচ্ছা, তাহলে রশ্মি হলো। বেশ, এবারে আমরা এইটুকু পর্যন্তই আজকে থাকুক। নেক্সট দিন আমরা একটু পড়ব ঘনবস্তু সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তো তার আগে একটু আরও কিছু পড়ব। সরলরেখা কীভাবে আঁকতে হয় সবাই জানো, একটুখানি দেখিয়ে দেবো স্কেল দিয়ে শুধুমাত্র। তাহলে আজকে কি পড়লাম? আজকে পড়লাম হচ্ছে, প্রথমে জানলাম তো জ্যামিতি শব্দের অর্থ, তাই তো? প্রথমে জানলাম জ্যামিতি শব্দের অর্থ, তারপরে জানলাম বিন্দু জানলাম, তারপরে দেখলাম বিন্দুরই এক সঞ্চার পথকে বলা হচ্ছে রেখা। রেখা আবার দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, কি? সরল রেখা আর বক্ররেখা। কেন? সেই বিন্দুটা যখন সোজা পথে চলাচল করছে, যখন সোজা পথে চলাচল করছে তখন সব সরল রেখা হয়ে যাচ্ছে, আর বিন্দুটা যখন আঁকা বাঁকা পথে চলাচল করছে তখন সেটা বক্ররেখা হয়ে যাচ্ছে। এবার সরল রেখা থেকেই পেয়ে যাচ্ছি আমরা কি? সরল রেখা থেকেই পেয়ে যাচ্ছি আমরা সরল রেখাংশ। মানে সরল রেখাংশ মানে কি? যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এখান থেকে এইটুকু হয়তো নিলাম, ঠিক আছে, তার অবশ্যই নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এবারে আর একটা বক্ররেখা থেকেই পেয়ে যাচ্ছি আমরা বক্ররেখাংশ। বক্ররেখাংশেরও নির্দিষ্ট এরকম মান আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যাবে। ঠিক আছে, আর একটা জিনিস পড়েছি, রশ্মি। তাহলে বিন্দু যখন দুদিকেই যাবে তখন রশ্মি পাবো, দুই দিকেই যখন যাবে তখন রশ্মি পাবো, আর বিন্দুটাই যখন একদিকে যাবে, মানে বিন্দু থেকেই রশ্মি পেয়ে যাচ্ছি, তার চলার পথ বিন্দুটা যখন একদিকে যাবে, তাই না? এইরকম চিত্রটা যখন হবে তখনই হয়ে গেল রশ্মি। হলো, ব্যাস, আমরা এইটুকু পড়লাম ভালো করে। এইটুকু ভালো করে তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে নাও। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আরও কিছু পড়ব। সরলরেখা কীভাবে আঁকতে হয় স্কেলের সাহায্যে সবাই জানো, তবুও আমি একবার দেখিয়ে দেবো। তারপর ঘনবস্তু পড়ব, কী কী ধরনের ঘনবস্তু আছে। তারপর সমান্তরাল সরলরেখা কি, অসমান্তরাল সরলরেখা, সমরেখবিন্দু, অসমরেখবিন্দু, ওই জিনিসগুলো পড়বো আমরা। ঠিক আছে, বেশ।